এদিকে ভারতের আদালতে শেখ হাসিনার মামলা অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ভারত। এবার মাইনাস হয়ে যাচ্ছে বিএনপিও, পালাতে বাধ্য হবেন তারেক রহমান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছেন। রীতিমতো তাকে পালাতে হয়েছে। কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি, তবে তিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছেড়েছেন। দর্শক, এটি একেবারেই নিশ্চিত। শেখ হাসিনার ইস্যু কিংবা শেখ হাসিনার বিচারিক ইস্যু ভারতের আদালতে উঠছে। সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে? তিনি আবার দেশে আসবেন, রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবেন। ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শেখ হাসিনা এবং জয়ের নেতৃত্বে পুনর্গঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অবস্থায় বিএনপির পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে। সো ভারত এখন একটাই স্লোগান দিচ্ছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যে পর্দার আড়ালে আওয়ামী লীগকে যে পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক একই পন্থায় বিএনপিকে সরানোর পরিকল্পনা চলছে। সেই ছায়া শক্তি বিএনপিকেও খেয়ে ফেলবে, এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এবার ভারত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। দর্শক, ইতিমধ্যেই বিভিন্ন বিশ্লেষকগণ বলছেন এবার ভারতের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা উঠতে চলেছে। দর্শক, সেখানেই তিনি ন্যায় বিচার পেতে চলেছেন, এমনটাই আশা করছেন সেই বিশ্লেষকরা। দর্শক, এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন, সেটা হলো আওয়ামী লীগের মতোই বিএনপিকেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পালাতে বাধ্য করা হতে পারে। দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমান এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আদালতে যদি মামলাটি ওঠে তাহলে তিনি ন্যায় বিচার পাবেন কিনা বলে মনে করছেন, অথবা বিএনপিকে সরিয়ে দেওয়া হতে পারে কিনা বলে মনে করছেন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া না দেয়া ব্যাপারটা কি ভারতের আদালতে উঠছে? সিদ্ধান্তটা কি ভারতের আদালত থেকে আসতে পারে? ভারতের একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে বাংলাদেশের প্রথম সারির ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার। ডেইলি স্টার তাদের একটা রিপোর্টে এই তথ্যগুলো তুলে এনেছে। যদি আদালতে এটা ওঠে তাহলে আদালত থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে। শেখ হাসিনার ইস্যু কিংবা শেখ হাসিনার বিচারিক ইস্যু এবার ভারতের আদালতে ওঠার সম্ভাবনা তৈরি হলো কিনা। ডেইলি স্টার তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, বলছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? সেই কথা বলতে গিয়ে রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক যে মন্তব্য, সেই মন্তব্যের সূত্র ধরে এই রিপোর্টটা শুরু হয়েছে। জয়সওয়াল বলেছিলেন যে এটা আইনি এবং বিচারিক দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হয়েছে, মানে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস কিনা সেই প্রশ্নও উঠেছে। হাসিনার প্রত্যার্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনীতির আশ্রয়ই নেওয়া হতে পারে। কিন্তু এখানে ভারতের একজন আইনজীবী বলছে ব্যাপারটা আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সরকার চায় যে এটা মানে সমাধান করবে তারা আইনিভাবে বিচারিক আদালতের মাধ্যমে, তাহলে সেটা আদালতে উঠতে পারে, আদালতের সিদ্ধান্ত সরকারের কাছে যেতে পারে। মানবাধিকার এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি তিনি বলেছেন এই আইনের নিয়মগুলো মেনেই সব ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাখ্যা করেন প্রত্যার্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। একজন ম্যাজিস্ট্রেট এই তদন্ত কর্মগুলো করবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর ভিত্তি আছে নাকি তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই অভিযোগগুলো তোলা হচ্ছে। প্রত্যার্পণ আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর, আইনের ভাষায় যেটা পলাতক অপরাধী শেখ হাসিনার ব্যাপারে সেটা প্রযোজ্য হতে পারে, বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটা প্রয়োজন হবে না, কারণ শেখ হাসিনা ভারত সরকারের তত্ত্বাবধানেই আছে, মানে এই মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই। তারা চাইলে এমনিতেই সরকার আদালতে উপস্থাপন করতে পারে। হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যার্পণ অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে এমনভাবে আদালতে উপস্থিত হবে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিক অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কি না।
অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যদি ভারতের আদালতে আসতো তাহলে সেগুলো ধোপে টিকতো কিনা সেই ব্যাপারটা আদালত বিবেচনা করে দেখবে। যদি ধোপে টেকার প্রসঙ্গ আসে তাহলে আদালত পরামর্শ দিতে পারে সরকারকে যে এটা বিচারের আওতায় আনা যেতে পারে, আপনারা পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তখন সরকার বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে পারে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধকারীর পক্ষে অপরাধ প্রমাণের ব্যাপার নেই, অভিযোগগুলো উপস্থাপন করলেই হলো। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে একটা বড় ক্লজ রয়েছে যে দেশে অবস্থান করছেন আসামি, সেই দেশ যদি মনে করে যে দেশ চাচ্ছে সেই দেশে গেলে, ওই ব্যক্তি গেলে তাকে জোরপূর্বক কিংবা রাজনৈতিক হয়রানি কিংবা রাজনৈতিক প্রতিশোধ তার উপরে নেওয়া হতে পারে, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, তাহলে ভারত কিংবা যে কোনো দেশ, এই চুক্তির যে কোনো দেশ সেই আসামিকে প্রত্যর্পণ থেকে বিরত থাকতে পারে। ওই একটি ক্লজেই ভারত কিন্তু শেখ হাসিনাকে দেয়া থেকে বিরত থাকবে বলেই অনেকে মনে করছেন। ওই আইনজীবী বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যর্পণ চুক্তি ও ভারতের প্রত্যর্পণ আইন দুটোতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটা দেশ চাইলে প্রত্যর্পণে রাজি নাও হতে পারে। এই আইনজীবী আরও বলেন, হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু হয়। অর্থাৎ সাধারণ আদালতের মতো সিম্পলভাবে উপস্থাপন করলে হবে না, এটাকে আরও বেশি গভীরভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে হয়। যদি ভারতের আদালতে এটা ওঠে তাহলে বাংলাদেশকে সেই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করতে হতে পারে। উজ্জয়িনী বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। অর্থাৎ ভারতের আদালতও বলতে পারে যে এই তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তারা, সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়, এটা বিচার্য বিষয় নয়, তাকে বাংলাদেশে পাঠালে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং ভারত খুব সহজেই তখন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনাকে দেশে পাঠানো হবে না। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি, তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছে এবং বিশেষ ব্যবস্থায় অতিথি হিসেবে আছেন, এটাই বলা হয়েছিল মূলত। রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন, এটাকে যদি ভাষা পরিবর্তন করা হয় শরণার্থী হিসেবে থাকার, তখন আবার শরণার্থী আইনের দিকে যেতে হবে। শরণার্থী সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যক্তি এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। অর্থাৎ প্রত্যর্পণ চুক্তির বাইরেও যদি শরণার্থী আইনে শেখ হাসিনাকে যদি শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে সেই শরণার্থী আইনে শেখ হাসিনাকে কোনোভাবেই দেবে না ভারত, এটাই বলছেন ওই আইনজীবী। ভারতের সঙ্গে আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষর নেই, আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে ভারত নেই, তবুও ভারতের যে শরণার্থী আইন, সেই আইন বলছে যে কেউ আক্রান্ত হতে পারে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে, এরকম অবস্থার মুখে কাউকে ঠেলে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন ওখানে একটা, উজ্জয়িনী এই আইনজীবী তিনি আইনের পরিভাষায় কথা বলেছেন যে ভারত সরকার যদি মনে করে যে এটা আইনিভাবে বিচারিকভাবে পর্যবেক্ষণ করে দেখবে, পর্যালোচনা করে দেখবে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে, তার মাধ্যমে ভারতের আদালতে এটা উঠবে, ভারতের আদালত সাক্ষ্য প্রমাণ এগুলো দেখবে, নথিপত্র ঘাটবে, যেন ভারতের আদালতেই তার বিচার হচ্ছে, যেভাবে হয় সেভাবে হবে। সেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যে সুযোগটা বাংলাদেশের আদালতে তিনি পাননি। বাংলাদেশের পক্ষ থেকেও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর সত্য এভিডেন্স তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ভারতের আদালত যদি মনে করে যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এটা করা হয়েছে, তাহলে আদালত সরকারকে বলবে যে তিনি ন্যায় বিচারের বঞ্চিত হতে পারেন ন্যায় বিচার, সুতরাং সরকার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নাও নিতে পারে। শরণার্থী আইনে ভারত শরণার্থী হিসেবে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে শরণার্থী সুরক্ষা আইন যেটা ভারতে রয়েছে, সেই আইনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। ব্যাপারটা এরকম অবস্থায় যাবে কোনো একটা সময় যে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলো কোনো একটা সময় মিনিমাইজ করা হবে। মিনিমাইজ করার পরে তিনি আবার দেশে আসবেন, রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবেন, নেতৃত্ব দিতে না পারলেও বয়সের ভারে অভিভাবক হিসেবে থাকতে পারবেন। তার ফিরে আসাতে আওয়ামী লীগ আবার নতুন করে চাঙ্গা হবে। ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, শেখ হাসিনা এবং জয়ের নেতৃত্বে পুনর্গঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা যেটাই চাচ্ছে সেদিকেই কিন্তু ভারতের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে এবং সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার আগের রূপে অ্যাক্টিভ করার জন্য। সেই কারণে কিছুদিন আগেও কিন্তু এনসিপি নেতারা বলতে শুরু করে দিয়েছে, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বহির্বিশ্বে অনেক বেশি কূটনীতিক তৎপরতা শুরু করে দিয়েছে। ভারতও কিন্তু তার বাহিরে না, ভারত কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে এবং জয়ের নেতৃত্বেই বাংলাদেশে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যত কিছু করার সকল কিছুই করছে। এখন ভারতের সিদ্ধান্ত অনর যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনায় মানি আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানি শেখ হাসিনা। এটাই হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই হচ্ছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের সম্মান। এত কিছু করার পরেও ভারত এত
চাপ দেওয়ার পরেও শেখ হাসিনা তার সিদ্ধান্তে অনড় ছিল। শেষ পর্যন্ত ভারতই তার সিদ্ধান্ত পরিবর্তন করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে। বরং এই বিএনপি এবং জামাত এবং এনসিপির এই নীল নকশা বাস্তবায়ন হচ্ছে না। তারা এখন খাদের কিনারায় চলে এসেছে। তারা এখন বিশাল বড় বিপদে পড়তে যাচ্ছে। বহির্বিশ্ব থেকে চারিদিক থেকে এই বিএনপি সরকারকে ভীষণভাবে চাপ দেওয়া হচ্ছে এবং ইরানও কিন্তু বাংলাদেশের অনেকগুলো জাহাজও আটকায় রেখেছে। অনেক ধরনের প্রেশার এই বাংলাদেশ সরকারের উপর। অর্থনৈতিক মন্দা এই সরকার আসার পরেই প্রায় 44,000 কোটি টাকা প্লাস ঋণ নিয়ে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, জ্বালানি খাত ধ্বংস, কোনো সেক্টর ঠিকভাবে কাজ করছে না, কোনো রোগের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। হামার টিকারও ভ্যাকসিন শেষ, রেবিস ছড়িয়ে পড়ছে, সেটারও কিন্তু ভ্যাকসিন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশের অবস্থা এখন উগান্ডার মতো হয়ে গিয়েছে। পাকিস্তানের থেকেও খারাপ অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। এই অবস্থায় বিএনপির পালানোর মতো বন্ধ হয়ে গিয়েছে। সো ভারত এখন একটাই স্লোগান দিচ্ছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে একটা অ্যাকশন টু অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা অলরেডি দুবাইয়ের মধ্যে শামীম ওসমান সহ আরো অনেক শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক বসেছে। তারাও কিন্তু কিভাবে বাংলাদেশে তাদের কর্মীদেরকে উজ্জীবিত করে সংগঠিত করে রাজপথে নামাবে এবং রাজপথ দখল করবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শেখ হাসিনা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সজীব ওয়াজেদ জয় অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ভারতে এখন আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় নিউজ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে। এখন শেখ হাসিনা মোটামুটি সবকিছু ওপেনলি করতে পারছে। এগুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক ভালো একটি সুখবর। সো কতটুকু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো সময় আসে সেটা কিছু মাসের মধ্যে আমরা জানতে পারবো এবং বিএনপির কি অবস্থা সেটাও কিন্তু আমরা কিছু মাসের মধ্যে জানতে পারবো। আদৌ কি বিএনপি সংসদের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিল আছে সেটা কি বাতিল করবে নাকি বহাল থাকবে? কারণ কিছুদিন পরেই কিন্তু স্থানীয় নির্বাচন আসছে। সেই স্থানীয় নির্বাচন অলরেডি এনসিপির অনেক মেয়র প্রার্থীও ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে কিছুদিন আগেও কিন্তু একটি ভিডিও করে বলেছিলাম, স্থানীয় নির্বাচনকে মাথায় রেখেই বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে বিল পাশ করে নিষিদ্ধ করে রেখেছে, যাতে স্থানীয় নির্বাচনের মধ্যে সারা বাংলাদেশে একটি আধিপত্য বিস্তার করতে পারে বিএনপি সরকার। যখন আধিপত্য বিস্তার হয়ে যাবে, জামাত এবং এনসিপি বিএনপির মাথার উপর উঠে বসতে চাইবে, তখনই কিন্তু এই বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা বিল পাশ করিয়েছে সংসদে সেটা তুলে দিবে। আদৌ কি সেটা হবে কিনা সেটার জন্য আমাদের স্থানীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং স্থানীয় নির্বাচন হওয়ার পরে কিছু মাস আমাদের দেখতে হবে দেশের কি পরিস্থিতি, বিএনপি কি করতে চাচ্ছে। সেটা দেখার পরে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো আদৌ কি বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলছে কিনা সংসদে বিল পাশ করিয়ে। এটাই হচ্ছে মেইন কথা। সো আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা হালকা হালকা মোটামুটি একটা জিনিস বুঝতে পেরেছেন যে ভারত এখন আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সজীব ওয়াজেদ জয় অ্যাক্টিভ হয়ে গিয়েছে, শেখ হাসিনা অ্যাক্টিভ হয়েছে এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে পাওয়ার রাজনীতি করে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাদের কথা হচ্ছে এনাফ ইজ এনাফ। কারণ বাংলাদেশে যে সকল নেতা কর্মীরা আছে আওয়ামী লীগের, তাদের অনেকের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা হয়তো বা তাদের নেতাদের সাথে কথা হলে তারা হয়তো বলে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আপনারা নির্দেশ দেন, আপনারাও দেশে আসেন, দরকার হলে সশস্ত্র যুদ্ধ করবো, তবুও আমাদের দাবি আদায় করে ছাড়বো। এভাবে করে পালিয়ে পালিয়ে মার খেয়ে জেলের ভিতর পচে পচে আমরা মরতে চাই না। যুদ্ধ করে বাঘের মতো দরকার হলে একদিন বাঁচবো, তা না হলে যুদ্ধে জয়লাভ করবো। এটাই হচ্ছে এখন কর্মীদের শেষ কথা। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আজ আমরা এমন এক সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হতে পারে রাজনীতি আসলে রাজপথের লড়াই নয়, বরং এক অদৃশ্য টেবিলের দাবার চাল। যে চালটা এক সময় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে আস্তে 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 ভেতর থেকে দুর্বল করে ফেলানো হয়েছে। এবং সেটা কিন্তু সময় নিয়ে আওয়ামী লীগ সময় পেয়েছিল, 15.5 বছরের শাসন দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশকে অভাবনীয় উন্নতির দিকে নিয়ে গিয়েছিল। আজকে বিএনপির জন্য কিন্তু সেটি ঘটছে না। আপনি খেয়াল করলে দেখবেন যে বিএনপির জন্য শুরুতেই ওই যে একটা কথা আছে না যে বিয়ের রাতে বিড়াল মারা, বিএনপির ক্ষেত্রে কিন্তু বিয়ের রাতে বিড়াল মেরে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। আপনি একটু যদি তীক্ষ্ণ দৃষ্টিতে বিএনপির রাজনীতি, সরকার একটা, বিএনপি রাজনৈতিক দল একটা, আপনি বিএনপির রাজনীতি এবং সরকারে বিএনপি রাজনৈতিক দলের প্রভাব আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তাহলে আপনার কাছে এই দৃশ্যগুলো উন্মোচিত হয়ে যাবে। আজকের আলাপের মূল প্রতিপাদ্য হলো যে পর্দার আড়ালে আওয়ামী লীগকে যে পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক একই পন্থায় বিএনপিকে সরানোর পরিকল্পনা চলছে। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের যুক্তিগুলো আজ আমরা খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করতে চাই। আওয়ামী লীগের পতনের বীজ কিন্তু একদিনে বপন করা হয়নি। 2009 সালে যখন তারা ক্ষমতায় আসে, প্রথম 5 বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল, রাজনৈতিক নেতাকর্মীদের হাতে নিয়ন্ত্রণ ছিল। কিন্তু খেলাটা বদলে গেল 2014 সালে। আপনারা লক্ষ্য করেছেন 2014 সালের সেই বিতর্কিত বিনা ভোটের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এখানে বলে রাখা ভালো, সেই
একতরফা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, যেটাই বলুন না কেন, 153টি আসনে কোনো ভোটই হতে হয়নি। এটা করতে আসলে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল। বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেনি। আওয়ামী লীগের সেই সময় কোনো উপায় ছিল না, পথ খোলা ছিল না, বিএনপি অংশ নেয়নি। স্বাভাবিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নির্বাচনটা করে যেতে হয়েছে এবং আওয়ামী লীগের ভেতরে রাজনীতি কমে গিয়ে শুরু হয় আমলাতন্ত্র। রাজনীতিবিদদের পরিবর্তে তারা সামরিক ও বেসামরিক আমলাদের উপর নির্ভর হয়ে পড়ে। যখন একজন রাজনীতিবিদ নিজের জনসমর্থনের চেয়ে আমলা ফাইলের উপর বেশি ভরসা করেন, তখনই তার পতনের ঘণ্টা বাজতে শুরু করে। রাজনীতিবিদদের সাইডলাইনে পাঠিয়ে দেওয়ায় সেই ঐতিহাসিক ভুলই আজ তাদের এই অবস্থায় নিয়ে এসেছে। আমাদের দেশে এখন রাজনীতি মানে জনসেবা নয়, রাজনীতি মানে যেন একটা ফুটবল খেলা, আর এই খেলার রেফারি কারা সেটা কেউ জানে না। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একসময় পর্দার অন্তরালে ফুটবল খেলা চলেছে। তাদের ইগো এবং ক্ষমতার মোহকে কাজে লাগিয়ে এক পক্ষ ফায়দা লুটেছে। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো, বিএনপির রাজনীতি নিয়ে এখন আরও বেশি ফুটবল খেলা চলছে। যারা ভাবছেন বিএনপি এখন স্বস্তিতে আছে, তারা আসলে ভুল দেখছেন। মাঠের ত্যাগী ও ডাক সাইটের নেতাদের যখন একে একে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে দলের ভেতরের নিয়ন্ত্রণ আর দলের হাতে নেই। বিএনপি এখন সেই একই চক্রে আটকা পড়তে যাচ্ছে। মজার বিষয় হলো যে আওয়ামী লীগের রাজনীতিবিদদের নিষ্ক্রিয় করতে কমপক্ষে 5টা বছর সময় নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির ক্ষেত্রে তা ঘটছে না। আমি শুরুতে যে বললাম যে বিয়ের রাতে বেড়াল মারা, সেই বিয়ের রাতে বেড়াল মারার মতো অবস্থা হয়ে গেছে বিএনপির। 2 দিন আগে এটি নিয়ে একটা আলাপ করেছি যে বিএনপির যারা ত্যাগী নেতা, দীর্ঘ এই যে 1.5 যুগ যাবৎ রাজপথে জল কাদা মাথায় নিয়ে রাজপথে ছিলেন, মাটি কামড়ে পড়েছিলেন, তারা কিন্তু সব সাইড লাইনে। কারা এসেছে? সুবিধাবাদী। দেখুন না, মন্ত্রী পরিষদটা দেখুন, উপদেষ্টা পরিষদটা দেখুন। উপদেষ্টা পরিষদ বলতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ। এখন প্রশ্ন হলো, এই যে ফুটবল খেলে কারা? মাঠ তো আছে, খেলোয়াড়ও আছে, কিন্তু গ্যালারিতে বসে রিমোট কন্ট্রোল কার হাতে? এর উত্তর একটাই, এক ছায়াশক্তি। এই ছায়াশক্তি কোনো দৃশ্যমান রাজনৈতিক দল নয়, এরা কোনো আদর্শে বিশ্বাসী নয়। এদের কাজ হলো ক্ষমতাকে কুক্ষিগত রাখা এবং রাজনৈতিক দলগুলোকে পুতুলের মতো নাচানো। আমরা রাজনীতিতে একটা বেশ স্ট্রং কনসেপ্ট এই মুহূর্তে আলোচিত হতে দেখি যে ডিপ স্টেট। আপনি এদেরকে ডিপ স্টেট বলতে পারেন, অভ্যন্তরীণ ডিপ স্টেট এবং আন্তর্জাতিক ডিপ স্টেট। এই ছায়াশক্তি আওয়ামী লীগকে গেলে খেয়েছে, কারণ তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আমলাদের হাতে নিজেদের চাবি তুলে দিয়েছিল। এখন একই ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে বিএনপির ওপর। যদি ত্যাগী নেতাদের বাদ দিয়ে ম্যানেজ করা রাজনীতি শুরু হয়, তবে বুঝতে হবে সেই ছায়াশক্তি বিএনপিকেও খেয়ে ফেলবে। এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগ এবং বিএনপির পরিস্থিতির মধ্যে একটা বড় পার্থক্য আছে। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর সময় পেয়েছিল নিজেদের ভুল বোঝার বা সংশোধনের, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই বিলাসিতার সুযোগ আর নেই। আওয়ামী লীগ দীর্ঘ সময় দেশ শাসনের সুযোগ পেয়েছে, কিন্তু বিএনপি বা বর্তমান রাজনৈতিক শক্তিগুলো সেই সময়টা সম্ভবত পাবে না। কারণ হলো, শুরুতেই নেপথ্য খেলোয়াড়রা সফল হয়েছে। দাবার চালগুলো এবার অনেক বেশি দ্রুত এবং নিখুঁতভাবে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে সরানোর পন্থায় যখন বিএনপিকে সরানোর পরিকল্পনা চলে, তখন বুঝতে হবে স্ক্রিপ্ট লেখক একই ব্যক্তি, শুধু চরিত্রগুলো বদলে গেছে। রাজনীতিতে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, স্থায়ী কেবল স্বার্থ। আজ যারা ক্ষমতার খুব কাছাকাছি বসে হাসছেন, তারা কি একবারও ভাবছেন যে আপনার পেছনের চেয়ারটা হয়তো আগে থেকে কেউ সরিয়ে নিয়েছে? আওয়ামী লীগ যে আমলাতান্ত্রিক নির্ভরতার গর্তে পড়েছিল, বিএনপি কি সেই একই গর্তে পা দিচ্ছে? যদি রাজনীতিবিদরা জনগণের কাছে না ফিরে গিয়ে আবার সেই ছায়াশক্তির ওপর নির্ভর করেন, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হবেই, আর সেই পুনরাবৃত্তি হবে অনেক বেশি বেদনাদায়ক। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।